নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। সাসপেনশনের পর শুভেন্দুর বিরুদ্ধে এবার সুপারিশ, স্বাধিকার ভঙ্গের নোটিশ। প্রথমে সাসপেনশন, তারপর স্বাধিকার ভঙ্গের নোটিশ। বিধানসভায় উস্কানিমূলক মন্তব্য এবং সংবাদ মাধ্যমে মিথ্যাচারের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর তাতে আরও ক্ষুব্ধ শুভেন্দু সহ বিরোধী দল। মঙ্গলবার বিধানসভার বাইরে সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রারা। নেতৃত্বে ছিলেন সোমবার সাসপেন্ড হওয়া 4 বিধায়ক। বিরোধী দলনেতার অভিযোগ, হিন্দুদের হয়ে বিধানসভায় বলার জন্য তাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ বয়কট করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর ভাষণের সভায় বিধানসভার বাইরে তারা ধর্নায় বসবেন বলে কর্মসূচি স্থির করেছেন বিধায়করা। প্রসঙ্গত, সোমবার অধিবেশন চলাকালীন স্পিকারের দিকে কাগজ ছোড়ার মতো অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই ঘটনার 24 ঘন্টা পার হতে না হতেই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উদ্দেশ্যে মুসলিমদের সরকার বলে কটাক্ষ করায় মর্যাদা ক্ষুণ্ণ বলে মনে করছেন শাসক দল। এছাড়া সাসপেনশনের কারণ হিসেবে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে যা বলেছেন তা মিথ্যা। এই দুই অভিযোগে মঙ্গলবার বিধানসভা অধিবেশনের শুরুতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়। তা পাঠ করে শোনান রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাকে সমর্থন জানিয়েছেন অরূপ বিশ্বাস, দেবাশিস কুমাররা। পরিষদীয় মন্ত্রীর কথায় নক্কারজনক ব্যবহার করেছেন উনি। এটা জাতির লজ্জা, গণতন্ত্রের লজ্জা। মন্ত্রীর আরও অভিযোগ, সোমবার বিধানসভা অধিবেশন কক্ষে কাগজ ছোড়া অধ্যক্ষের দিকে তেড়ে যাওয়ার জন্য সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতাকে। অথচ সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেছেন হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড হয়েছে। এমন মিথ্যাচারের জন্য তাকে ধিক্কার। মঙ্গলবার সাসপেনশনের প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্নায় বসে শুভেন্দু স্বাধিকার ভঙ্গের নোটিশ বলেন। এই নিয়ে 5 বার আমাকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হলো। শাসকের এই ভয় আমার ভালো লাগছে, তবে নোটিশ পাঠিয়ে মুখ বন্ধ করা যাবে না। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে। 8 মাস আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অব্দি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। ওরা ভিতরে যে বক্তব্যগুলো রেখেছে মমতা ব্যানার্জির কর্মচারীরা, ওরা তো পলিটিক্যাল লোক নয়। দে অল আর সার্ভেন্ট অফ এমপ্লয়িজ অফ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নট অ্যাট অল এ পলিটিক্যাল পার্টি, ইটস এ প্রাইভেট লিমিটেড ফ্যামিলি কোম্পানি। দে অল আর এমপ্লয়ি। এই যে এমপ্লয়িগুলো ভিতরে যা বলেছে, সবটা ওদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে, অগ্নিমিত্রা পালকে, বঙ্কিম ঘোষকে, বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে। বাংলার হিন্দু জনগোষ্ঠী এটা ভালোভাবে নেয়নি, আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা বলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বলে গেল গোটা বাড়ি, আর তাতেই মৃত্যু হল গৃহকর্তার। ঘটনা সল্টলেকের ডিএ ব্লকের। মহানগরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার রাতে অভিজাত সল্টলেক এলাকার বাড়ির একাংশ পুড়ে যায়, আর তাতেই মৃত্যু হয় গৃহকর্তার। চলতি মাসেই কলকাতার একাধিক জায়গায় আগুন লেগেছিল। বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছিল নারকেলডাঙ্গার একাধিক ঝুপড়ি। সোমবার রাত 10টার পর আগুন লাগে সল্টলেকের ডিএ ব্লকের 4 নম্বর বাড়িতে। সেই আগুনেই ঝলসে মারা গেলেন গৃহকর্তা দেবর্ষী গঙ্গোপাধ্যায় ওরফে বাবুয়া। পেশায় ছিলেন তিনি রেলের ঠিকাদার। কিভাবে ওই বাড়িতে আগুন লাগলো তাই নিয়ে ধন্দ রয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। কথা বলেন বাড়ির লোকদের সঙ্গে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের ওই 3তলা বাড়িতে বৃদ্ধা মা তপতী গঙ্গোপাধ্যায়, স্ত্রী নিবেদিতা গঙ্গোপাধ্যায় ও বছর 6 মেয়ে নিয়ে থাকতেন দেবর্ষী গঙ্গোপাধ্যায়। বাড়ির নিচের তলায় একটি টায়ারের দোকান রয়েছে। দোতলা ও 3তলায় থাকেন গঙ্গোপাধ্যায় পরিবার। সোমবার সন্ধ্যা থেকে 3তলার ঘরে একাই সময় কাটাচ্ছিলেন ওই ব্যক্তি। দোতলার ঘরে মৃতের স্ত্রী মেয়ে নিয়েছিলেন। তার পাশের ঘরেই ছিলেন তার বয়স্ক মা। তখন প্রতিবেশীরা 3তলার পিছনের একটি ঘর থেকে দাও দাও করে আগুন জ্বলতে দেখেন। অন্যরা বাড়ি থেকে বেরিয়ে এলেও ভিতরেই আটকা পড়ে যান দেবর্ষী গঙ্গোপাধ্যায়। তাকে বার করা সম্ভব হয়নি। খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাড়ি থেকে দেবর্ষী গঙ্গোপাধ্যায়ের মৃতদেহ বার করা হয়। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে খবর। আগুন লাগার কারণ স্পষ্ট নয়, তবে দমকলের প্রাথমিক অনুমান জ্বলন্ত সিগারেটের থেকে অগ্নিসংযোগ ঘটতে পারে। 3তলার ঘরে ফল সিলিং এর কাজ চলছিল। সেই দাহ্য বস্তু থেকে আগুন মুহূর্তের মধ্যেই ভয়ানক আকার নেয় বলে অনুমান। অগ্নিসংযোগের আসল কারণ খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ঢাকলো গোটা ওয়ার্ড। ভয়ে হাসপাতাল থেকে কোনো রকমে পালালেন রোগীরা। আর এই ঘটনায় আতঙ্ক ছড়ালো চিকিৎসক ও নার্সদের মধ্যেও। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা। জানা গিয়েছে, হাসপাতালের পাশে আবর্জনা স্তূপ থেকে আগুনটি ছড়িয়েছে। ধোঁয়ার কারণে রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকের শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি। ঘটনাস্থলে আসে দমকল, নিয়ন্ত্রণে আসে আগুন। আবারও শহরের টার্গেট একাকী মহিলা। সেন্ট্রাল অ্যাভিনিউ দমদমের পর টালিগঞ্জের মোড় অ্যাভিনিউয়ে গৃহিণীকে হাত বেঁধে অচৈতন্য করে ডাকাতির ঘটনা। সোনা নিয়ে সর্বস্ব লুট দুষ্কৃতীদের। শহরের কোনায় কোনায় ঘটে যাচ্ছে একের পর এক দুঃসাহসিক লুটের ঘটনা, আর প্রত্যেক ক্ষেত্রেই টার্গেট প্রবীণরা। সেন্ট্রাল এভিনিউ দমদমের পর এবার রিজেন্ট পার্কে ঘটে গেল ভয়াবহ দুঃসাহসিক লুটের ঘটনা, তাও আবার পুলিশের নাকের ডগা দিয়ে। আবারও শহরে টার্গেট একাকী মহিলারা। সেন্ট্রাল এভিনিউ দমদমের পর এবার টালিগঞ্জের মোড় এভিনিউয়ে গৃহিণীকে হাত পা বেঁধে অচৈতন্য করে ডাকাতির ঘটনা। সোনা নিয়ে সর্বস্ব লুট দুষ্কৃতীদের। একেবারে ফিল্মি কায়দায় রিজেন্ট পার্ক থানার ঢিল ছোড়ার দূরত্বে ঘটে গেল এমন দুঃসাহসিক লুটের ঘটনা। ঘটনায় তাজ্জব এলাকা বাসিন্দারা। সিসিটিভিতে মোড়া রিজেন্ট পার্কে এই রকম ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। সূত্রের খবর, ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে বসেছিল 2 দুষ্কৃতী। তারাই গৃহকর্ত্রীর ওপর হামলা চালায় বলে জানা যাচ্ছে। তিনি বাড়ি ছিলেন না। বাড়ি ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। জানা যাচ্ছে তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা। বৃদ্ধা চিৎকার করলে তার মুখ বেঁধে দেয়া হয় বলে অভিযোগ। গলায় ছুরি ঠেকিয়ে তারা দেদার লুট চালায়। লুটপাট চালাবার পর প্রৌঢ়াকে মেরে সোনা গয়না নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। প্রৌঢ়ার ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনা গয়না এনে রেখেছিলেন বলে জানান তিনি। পুলিশের সন্দেহ, এই ঘটনার নেপথ্যে কোনো পরিচিত কেউ আছেন কিনা, না হলে কিভাবেই বা দুষ্কৃতীরা জানবে বাড়িতে এত গয়না রাখা হয়েছে। এই সন্দেহে উড়িয়ে দিতে পারছে না রিজেন্ট পার্কের পরিবারের লোক। রিজেন্ট পার্ক থানার নাকের ডগায় এমন দুঃসাহসিক লুটের ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। সিসিটিভিতে মোড়া এলাকায় এমন দুঃসাহসিক ঘটনা রীতিমতো ভয় আনছে এলাকাবাসীদের। হাই নিউজ নেটওয়ার্ক। কার্তুজ কাণ্ডে বিক্রি হয়েছে বন্দুকও, গ্রেফতার আরও এক। বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত পুরনো অস্ত্রের দোকান থেকে শুধু কার্তুজই নয়, বেআইনিভাবে বিক্রি করা হতো বন্দুকও। প্রাথমিকভাবে গোয়েন্দাদের ধারণা, ওই দোকান থেকে বেশ কয়েকটি বন্দুক সরানো হয়েছে। বন্দুক বেআইনিভাবে বিক্রি করার জন্য ওই দোকানের আরও এক কর্মীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের নাম শান্তনু সরকার। রবিবার চম্পাহাটির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই অস্ত্রের দোকানের মালিক এবং কর্মীদের। প্রসঙ্গত, কার্তুজ কাণ্ডে ইতিমধ্যেই ওই দোকানের কর্মী জয়ন্ত দত্তকে গ্রেপ্তার করেছেন এসটিএফ এর গোয়েন্দারা। এদিন অন্যান্য কর্মী এবং দোকানের মালিকের মুখোমুখি জয়ন্তকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাতে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, তাদের বক্তব্য খতিয়ে দেখে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
গোয়েন্দারা জানিয়েছেন দোকানের যাবতীয় বন্দুক ও কার্তুজের হিসাব রাখার দায়িত্ব ছিল ধৃত শান্তনুর উপরে। অভিযোগ, তিনি ওই কাজ তো ঠিক মতন করেননি, উল্টে দোকান থেকে পাচার করেছেন বন্দুক এবং কার্তুজ। তদন্তকারীরা জানান এই ঘটনায় শনিবার ফারুক মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দোনওয়ালা বন্দুক এবং 4 রাউন্ড কার্তুজ। তদন্তে উঠে আসে ওই বন্দুকটি বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত দোকানের, যা শান্তনু ফারুককে বিক্রি করেছিল বলে দাবি গোয়েন্দাদের। গোয়েন্দারা আরও জানান এই ঘটনায় গ্রেপ্তার হওয়া আব্দুল সেলিম গাজীর একটি লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রয়েছে। আব্দুলের দাবি তিনি সেটি কেনেন বিবাদীবাগের ওই দোকান থেকে। সেই সূত্রেই তার সঙ্গে পরিচয় জয়ন্ত ও শান্তনু। এক গোয়েন্দা কর্তা বলেন, ধৃতদের এবং দোকানের মালিক ও কর্মীদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেই জানা সম্ভব কিভাবে তাদের আলাপ হয়েছিল। এসটিএফ এর দাবি, ধৃতরা যারা জানিয়েছেন মাস 2 ধরে তারা এই কাজ করছেন। যদিও গোয়েন্দাদের বক্তব্য, এই চক্রটি বেশ অনেক দিন ধরেই সক্রিয়। ধৃত শান্তনুকে এদিন আলিপুর আদালতে তোলা হয়। কোর্টে পুলিশের দাবি, শান্তনুর একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তার সঙ্গে আরও অনেকেই জড়িত। পরে বিচারক ধৃতকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত এসটিএফ হেফাজতে রাখার নির্দেশ দেন। হাই নিউজ নেটওয়ার্ক। পুণ্যস্নানে প্রয়াগরাজে গেলেন অভিনেত্রী দেবলীনা কুমার। সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন নিজের অভিজ্ঞতা। আবারও 144 বছর পর আয়োজিত হবে মহাকুম্ভ, তাই অনেকেই প্রয়াগরাজে পৌঁছে সেরেছেন পুণ্যস্নান। এবার পুণ্যস্নানে গেলেন দেবলীনা কুমার। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের সুযোগ হাতছাড়া করতে চাননি অভিনেত্রী দেবলীনা। বরাবরই তিনি আধ্যাত্মিক মানুষ, তাই হাতে সময় কম থাকলেও পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে। পুণ্যস্নানের সেই ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন দেবলীনা। তবে মহাকুম্ভে গিয়ে নাকি এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রী তথা নৃত্যশিল্পীকে। ছবিতে দেখা যাচ্ছে সবুজ রঙের কুর্তি পরে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করছেন দেবলীনা। সঙ্গে গিয়েছেন দেবলীনার বাবা এবং মা। পোস্টের সঙ্গে অভিনেত্রী লিখেছেন, মহাকুম্ভ মেলা 2025-এ থাকার সুযোগ পেলাম। আবার 144 বছর পর এমন সুযোগ আসবে। আমি মন থেকেই খুবই আধ্যাত্মিক মানুষ, কিন্তু শুধু আধ্যাত্মিকতাই নয়, আমি তার চেয়েও বড় অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম, কারণ এই জীবনে আর এই সুযোগ পাবো না। মহাকুম্ভে যাওয়ার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে সকাল 7:30টার বিমান ধরেছিলেন দেবলীনা। প্রয়াগরাজে পৌঁছেই ডুব দেন তিনি ত্রিবেণী সঙ্গমে। দেবলীনা লিখেছেন, সকালে বিমানে চেপে প্রয়াগরাজে পৌঁছেই পুণ্য স্নান করি, কিন্তু সেদিনই সন্ধে 7:30টার মধ্যে ফিরতেই হতো। প্রয়াগরাজ থেকে ফিরেই নিজের কাজে যোগ দেন তিনি। উড়ানে বিলম্বের কারণে আরো বেশি সময় লাগে তার, তাই বিমানবন্দরেই শৌচালয়ে তড়িঘড়ি শাড়ি পরে সেজে নেন অভিনেত্রী এবং সেখান থেকেই সোজা নিজের নতুন অ্যালবামের প্রচারের অনুষ্ঠানে পৌঁছে যান তিনি। বিমানের সামনে দাঁড়িয়ে শাড়ি পরে একটি ছবিও তোলেন অভিনেত্রী। তাই পোস্টের শেষে তিনি লিখেছেন, এই প্রথম শাড়ি পরে বিমানের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। হাই নিউজ নেটওয়ার্ক। মহাকুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু হলো 18 জনের, অনেকে আহত হয়েছেন। মহাকুম্ভে যাওয়ার পথে এই বিপর্যয়ে দাঁড় কার। এক ঘটনার রেশ কাটতে না কাটতেই তার মধ্যে ফের বিপর্যয়। মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু হলো 18 জনের। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তারা, অনেকে আহতও হয়েছে। হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন তারা। আর এই ঘটনাকে ঘিরেই ফের মহাকুম্ভ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে রেল এবং সরকারের ভূমিকায়। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে যে দুর্ঘটনা ঘটে তার নেপথ্যের কারণ হিসেবে একাধিক তথ্য উঠে এসেছে। বিশেষ করে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জানা গিয়েছে প্রতি ঘন্টায় প্রায় 1,500 জেনারেল টিকিট বিক্রি করছিল রেল। টিকিট কনফার্ম না হলেও ট্রেনে উঠে পড়তে বলা হয়। কনফার্ম টিকিট ছিল যাদের কাছে, সংরক্ষিত আসন বুক করেছিলেন যারা, তারাই ট্রেনে উঠতে পারেননি। অথচ টিকিট ছাড়াও ট্রেনে ওঠার জন্য ঠেলাঠেলি করেন বহু মানুষ। প্রয়াগরাজে দেদার টিকিট বিক্রি হয়েছে। প্ল্যাটফর্মে যেখানে ভিড় উপচে পড়ছিল, তারপরও ট্রেনের সংখ্যা বাড়ানো হলো না কেন প্ল্যাটফর্ম বদল করা হয়? ট্রেনে উপচে পড়া ভিড়ের সত্ত্বেও কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না? মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিলের পরেও কেন সতর্ক ছিল না প্রশাসন? উঠে আসছে একাধিক প্রশ্ন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রয়াগরাজে ট্রেন ধরতে 12, 13, 14 ও 16 নম্বর প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় ছিল। নয়াদিল্লি স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। স্বতন্ত্র সেনানী ভুবনেশ্বরী রাজধানী বিলম্ব করায় স্টেশনে ভিড় বাড়তে থাকে। সবথেকে বেশি ভিড় ছিল 12, 13 ও 14 নম্বর প্ল্যাটফর্মে।
বারবার প্ল্যাটফর্ম বদলের ঘোষণা হওয়াতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। 12 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল ট্রেনের, কিন্তু হঠাৎই ঘোষণা হয় ওই ট্রেন 16 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে বলে। বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করেন মানুষ। তাতেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার মতো পুলিশ ছিল না নজরদারি। मेरी मम्मी थे। क्या हुआ था? ये भाग डर हुआ था। हाँ, उसी में वो दब गए। आराम से उनसे उनका मौत हो गया। किसकी मौत हो गई है? मेरी मम्मी थे। आपकी मम्मी कहाँ? आप लोग क्या प्रयागराज ही जा रहे थे? नहीं जी, हम अपने घर जा रहे डॉक्टर ने थे। क्या बोला आपसे? वो डेथ हो गई है। डेथ हो गई डॉक्टर ने बोला या आप बता रहे हैं? नहीं, डॉक्टर बताया। उसी भगदड़ में? हाँ जी। आपके साथ और कौन कौन लोग था? हम लोग तो बहुत लोग थे, बस केवल मम्मी का डेथ। नहीं तो आप लोग कहाँ जा रहे थे? हम लोग अपने घर जा रहे थे, बिहार जा रहे थे। अच्छा। छपरा जिला। अंदर बहुत लोग कटे, दब के मरे हैं। कोई प्रशासन कुछ नहीं है, जो साले भेड़ बकरी की तरह मरा जा रहा है। कोई प्रशासन कोई नहीं है। लोग बहुत गंदा स्थिति है। रेलवे पुलिस की कोई सुरक्षा नहीं है। लोग मर रहे हैं, कट रहे हैं, उठा के फेंक रहे हैं। कोई कुछ नहीं बता नहीं सकते। आपको रेलवे के बारे में बता नहीं सकते। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা। প্রশ্ন উঠছে, কুম্ভে যাওয়ার জন্য ভিড় হচ্ছে জেনেও কেন বেশি ট্রেন চালানো হচ্ছে না? শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনাকে ঘিরে প্রথমে গুজব বলে দাবি করেন রেল, পরে দুর্ঘটনার কথা স্বীকার করে রেল কর্তৃপক্ষ। কেন এই ঘটনা ঘটল তা জানতে 2 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। রেলের তরফে ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে, কিন্তু তাতেই ঘটনার দায় রেল অস্বীকার করতে পারবে না মত বিরোধীদের। অশ্বিনীর পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। হাই নিউজ নেটওয়ার্ক। টরন্টো বিমানবন্দরে বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান। ঘটনায় আহত হয়েছেন 18 জন, তবে এই ঘটনায় কারোর মৃত্যুর খবর নেই। টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান, তবে এই ঘটনায় কারোর মৃত্যুর খবর নেই। 18 জন যাত্রী বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী ঘটনাটি সোমবার মধ্যরাতের। আমেরিকার মিনিয়াপলিসের সেন্ট পলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি। অবতরণের কথা ছিল টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে, কিন্তু অবতরণের আগে তুষার ঝড়ের কারণে বরফে ঢেকে যায় সেই বিমানবন্দর। নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে আছড়ে পড়ে বিমানটি। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেটি উল্টে যায়। চারদিক কালো ধোঁয়ায় ভরে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধার কর্মীরা। বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে বিমানের মধ্যে 76 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিলেন। তাদের সকলকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তবে এই ঘটনায় কারোর মৃত্যুর খবর নেই। 18 জন যাত্রী বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে এক শিশুও। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। টরন্টোর বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ডেবোরা ফ্লেন্ট বলেছেন, ঘটনায় অন্য কোনো বিমান জড়িত ছিল না। আপৎকালীন অবস্থায় বিমানবন্দরের কর্মীরা যেভাবে বিমানে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন তাতে তাদের বীরত্বের পরিচয় পাওয়া যায়। বিমান আছড়ে পড়ার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তারা যাত্রীদের দ্রুত সরিয়ে নিয়েছিলেন। কয়েকজন যাত্রী ইতিমধ্যেই তাদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। রয়টার্স সূত্রে খবর, ডেল্টা এয়ারলাইন্সের CRJ-900 বিমানটি এনডেভার নামক সহায়ক সংস্থা দ্বারা পরিচালিত হয়। জানা গিয়েছে যে সোমবার টরন্টোয় প্রবল তুষারঝড় চলছিল। তুষারঝড়ের কয়েক ঘন্টা পর বিমান অবতরণ করলেও সেই সময় চলছিল ঝোড়ো হাওয়া। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে যে তুষারাবৃত রানওয়েতে আছড়ে পড়েছে বিমানটি। নিয়ন্ত্রণ হারিয়ে তা একেবারে উল্টে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার পর অন্তত 2 ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। 2 ঘন্টা পর বিমান চলাচল শুরু হলেও বহুক্ষণ তা স্বাভাবিক হয়নি। কেন এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে বলে বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ও টাকা নিতে পারবো না, বিয়ের আসরে পনের 5 লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসিত পাত্র। উত্তরপ্রদেশের সাহারানপুরে যখন পনের 10 লক্ষ টাকা দিতে না পারার জন্য এক বধূকে HIV সংক্রমিত সূঁচ ফোটানোর অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির বিরুদ্ধে, তার ঠিক বিপরীত ছবি ধরা পড়ল এদেশেরই অন্য একটি রাজ্যে। রাজস্থানে বিয়ের আসরেই পনের টাকা ফিরিয়ে দিলেন বর, সঙ্গে বললেন ওই টাকা আমি নিতে পারবো না।
শুধু তাই নয়, কেন তাকে পণ দেয়া হচ্ছে তা নিয়েও প্রতিবাদ জানান। যেখানে পণের জন্য অত্যাচার এমনকি খুনও করা হচ্ছে বধূদের, সেই জায়গায় দাঁড়িয়ে জয়সলমেরের পরমবীর রাঠোরের এই কাজ প্রশংসিত হচ্ছে। গত 14 ফেব্রুয়ারি কারারিয়া গ্রামের নিকিতা ভাটির সঙ্গে বিয়ে হয় পরমবীরের। তিনি নিজে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। পরমবীর বলেন, পাত্রীর বাড়ির লোকেরা যখন আমাকে টাকার প্রস্তাব দিলেন, সরাসরি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ভাবতে অবাক লাগে, আমাদের সমাজে এখনও এই ধরনের রেওয়াজ রীতি প্রচলিত। বাবা মাকেও জানিয়ে দিই যে পণের টাকা নেওয়া যাবে না। বরের বেশে ঘোড়ার পিঠে চেপে বিয়ে করতে এসেছিলেন পরমবীর। সকলে বিয়ের অনুষ্ঠানে মেতে উঠেছিলেন। ছাদনাতলায় পরমবীরকে নিয়ে যাওয়া হয়। সেখানে রীতি রেওয়াজ পালন করার সময় অতিথি অভ্যাগতরা উপহার তুলে দিচ্ছিলেন পরমবীরের হাতে। তারপরেই একটি বড় থালায় টাকার বান্ডিল সাজিয়ে লাল কাপড়ে ঢেকে জামাই বরণ করা হয়, আর তারপর সেই টাকা পরমবীরের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু তখনই সকলকে অবাক করে দিয়ে পরমবীর জানান, এই উপহার তিনি নিতে পারবেন না। পরমবীর বলেন, আমি এক সিভিল সার্ভিস চাকরি প্রার্থী। আমাদের মতন শিক্ষিতরাই যদি এই সমাজের পরিবর্তন না আনতে পারেন, তাহলে তা বৃথা। আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মা বাবাও আমার প্রস্তাবে রাজি। আমারও বোন আছে। এই প্রথা যদি বন্ধ করতে না পারি, তাহলে সমাজে বদল আসবে কিভাবে? হবু বরের এই সিদ্ধান্তে খুশি নিকিতাও। তিনি স্নাতকোত্তরের পড়ুয়া। ঠিক উল্টো ঘটনা দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের সাহারানপুরে। পণের 10 লক্ষ টাকা দিতে না পারায় এক বধূকে HIV সংক্রমিত সূঁচ ফুটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ওই বধূর বাবার অভিযোগের ভিত্তিতে শ্বশুরবাড়ির লোকেদের গ্রেপ্তার করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। স্যান্টোসে ফিরে প্রথম গোল নেইমারের। বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে শুরু জল্পনা। সৌদি আরব ছেড়ে কয়েক সপ্তাহ আগেই নিজের দেশে ফিরেছেন। ছোটবেলার ক্লাব স্যান্টোসে যোগ দিয়েছেন। সেই ক্লাবের হয়ে প্রথম গোল করলেন নেইমার। তারপরেই বার্সেলোনা ফেরা নিয়ে জল্পনা শুরু হয়ে গেল। সেই নিয়ে কথাও বলেছেন নেইমারের বাবা। রবিবার রাতের ম্যাচে সাও পাওলো ক্লাব আগুয়া সান্তার বিরুদ্ধে 3-1 জিতেছে স্যান্টোস। নেইমার একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন। যদিও এই ম্যাচে তিনি পুরো 90 মিনিট খেলতে পারেননি, যা তাঁর ফিটনেস নিয়ে আবার প্রশ্ন তুলছে। এদিকে নেইমারের বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের একাধিক সংবাদ মাধ্যম। তাদের দাবি, স্যান্টোসে 6 মাসের চুক্তি নেইমারের। তা সম্পূর্ণ করে পরের গ্রীষ্মেই বার্সেলোনায় যোগ দিতে পারেন তিনি। নিজে কতটা ফিট এবং এখনও ফুটবলকে কিছু দেওয়া বাকি রয়েছে তার, এটা বোঝাতেই নাকি স্যান্টোসে ফিরেছেন তিনি। ঘনিষ্ঠদের দাবি, এখনও ইউরোপে খেলতে মরিয়া নেইমার। তবে আপাতত এই সম্ভাবনা নস্যাৎ করেছেন নেইমার সিনিয়র। বলেছেন, আমরা এখানে 5 মাসের জন্য আসিনি। স্যান্টোসের দলকে নতুন করে সাজিয়ে দিতে এসেছি। কিভাবে তারা আবার ফুটবলের মূল স্রোতে ফিরতে পারে তা বোঝাতে এসেছি। এখন ক্লাবের কঠিন সময় চলছে, তার মধ্যেও ওরা নেইমারকে ফিরিয়ে এনেছে। এই স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। 2014 থেকে 2017 পর্যন্ত খেলেছিলেন। 2015 সালে ক্লাবের হয়ে ত্রিমুকুট জিতেছিলেন। নীল লাল জার্সি গায়ে 186 ম্যাচে 105টি গোল করেছিলেন, ছিল 76টি অ্যাসিস্টও। এরপর রেকর্ড অর্থে যোগ দেন ফ্রান্সের ক্লাব PSG-তে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।